2025 ইং তারিখ আমি জিয়াউল হক জামালপুর 140 মেলান্দ মাদারগঞ্জ 3 আসনের গণফোরাম মনোনীত এমপি প্রার্থী, যেখানে আমাকে দল মনোনীত করেছেন। এই যে তার মনোনয়নের কপি। আমি সকল এভিডেন্স ব্যাংক ড্রাফট সহ আমি এখানে 50,000 টাকা ব্যাংকে, সোনালী ব্যাংকে আমি জমা করেছি, নির্বাচনী জমানত। এখানে ব্যাংক রিসিট সহ আমার যে ফাইল যেখানে জমা দিব সেই ফাইল এখানে রেডি করা। এখানে আমার 4টা ফাইল, যে ফাইলগুলোতে আপ টু ডেট সকল কাগজপাতি এখানে দেয়া। তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে অবস্থান করার পরও আমার ফাইল আমি জমা দিতে পারি নাই। তার এভিডেন্স আমার কাছে এখানে আছে। আপনারা উপরে খেয়াল করে দেখবেন, এখানে স্ক্রিনশটের সময় দেওয়া আছে, সেই সময় উল্লেখ করলে আপনারা পাবেন। আমি যখন উপস্থিত হই ওই সময় নির্দিষ্ট সময়ের আগেই জেলা প্রশাসক, জামালপুর নির্বাচন কমিশনার তিনি আগেই গেট বন্ধ করে দেন। তো সেই আলোকে আমি বারবার ওখানে পুলিশ ছিলেন, বিজিবি ছিলেন এবং দায়িত্বরত লোক ছিলেন, তাদেরকে রিকোয়েস্ট করি, কিন্তু তারা কোনো রিকোয়েস্টের উত্তর দেয় নাই। পরবর্তী সময় আমি জেলা প্রশাসক মহোদয়কে আমি মেসেজ করি। মেসেজে লেখা আছে, আসসালামু আলাইকুম, আমি জিয়াউল গণফোরাম মনোনীত এমপি প্রার্থী, আমাকে অকারণে গেটে আটকে রাখা হয়েছে, প্লিজ মানবিক বিবেচনায় আমার ফাইলটা গ্রহণ করা হোক। কিন্তু তিনি কোনো মেসেজের রিপ্লাই উত্তর করেননি। পরবর্তী সময় আমি উনাকে 5 বার ফোন দিয়েছি, ফোন রিসিভ করা হয় নাই। পরবর্তীতে পুনরায় মেসেজ করি, মেসেজে লেখা থাকে, আমরা সঠিক সময় আসার পরও ফাইল জমা দিতে পারবো না, এখন আমাদের করণীয় কি? কিন্তু তখনও আমরা কোনো সদুত্তর পাইনি। পরবর্তী সময় আমরা দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমরা বিভিন্ন ম্যাজিস্ট্রেট ওনাদেরকে আমরা বলি যে আমাদের অপরাধ কি, কিন্তু তারা অপারগতা জানায়, কোনো উত্তর না দিয়ে। পরবর্তী সময়ে করার পর যে যাহার মধ্যে চলে যায়, তখন অফিস খালি থাকায় আমরাও চলে আসি। সারা রাত জামালপুরে অবস্থান করি। পরের দিন অর্থাৎ 30/12/2025 ইং তারিখ সকাল 11 ঘটিকায় পুনরায় অবস্থান নেই। সেখানে আমি একটা দরখাস্ত লিখি। দরখাস্তে লেখার থাকে, প্রধান নির্বাচন কমিশন বিষয় নির্দিষ্ট সময় উপস্থিত থাকার পরেও মনোনয়নপত্র প্রদান করতে না পারা প্রসঙ্গে। এই বিষয়ে দরখাস্ত লিখলে আমি রিসিপশনে দরখাস্তটা নিয়ে গেলে ওনারা এই দরখাস্তটা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে রিসিপশন ম্যানকে আমি জানাই যে কেন আপনারা এই রিসিভ করতে পারবেন না। পরবর্তীতে উনি আমাকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে যেতে বলেন। আমি উনি সহ একত্রে জেলা প্রশাসক মহোদয়ের কাছে গেলে জেলা প্রশাসক মহোদয় আমার সাথে কোনো কথা বলবে না বলে মত পোষণ করে। পরবর্তী সময় আমি আবার কথা বলার জন্য রিকোয়েস্ট করি। ওখানে প্রশাসনের কর্মকর্তা বিন্দু ছিলেন, পুলিশ প্রশাসন ছিলেন। তো ওই অবস্থায় আমি প্রশ্ন করি যে 29 তারিখে নির্দিষ্ট সময় থাকার পরেও, আপনাকে মেসেজ দেওয়ার পরেও আপনি আমার ফাইলটা গ্রহণ করলেন না। তো সেই জায়গায় আজকে আমরা বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে এই জামালপুর জেলায় যে 5টি আসন, এই 5টি আসনে আপনার যে কর্মকর্তা অর্থাৎ আপনার অধীনস্থ জেলা উপজেলা নির্বাহী অফিসার টিএনও, পরবর্তী উপজেলা নির্বাচন অফিসার, তারা বিকেল 5টার পর অবধি 5টা 5, 15 এমনকি 20 পর্যন্ত তারা ফাইলের অ্যারেস্ট করেছে, জমা নিয়েছে। সেই এভিডেন্সগুলা বিভিন্ন সাংবাদিক ভাইদের কাছে আছে এবং মিডিয়াতে বিদ্যমান, পরিশেষে আমার কাছেও আছে। আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশের কথা, তাহলে সেই জায়গায় আমি বলবো যে বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া ওখানে গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি সাহেব, তিনিও
সময়ে 5টার পরে ফাইল জমা দেওয়ার জন্য যান। কর্তব্য দায়িত্বরত টিউনো তিনি অপারগতা জানান। তিনি বলেন যে এত মানুষের উপস্থিতিতে আমি অন্যায় কাজ করতে পারবো না। সেই ফাইল আবার পুনরায় কিভাবে জমা হলো সেটা জানার প্রশ্ন। আমি এই জামালপুরবাসী তথা সমগ্র বাংলাদেশের সকল সকল সুধানুদায়ী ব্যক্তিদের, সকল জনগণকে, সকল জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের কাছে আমি এটাই বলতে চাই যে এই যে নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন কর্মকর্তা, তারা যে ফাইলগুলা 5টার পরেও জমা নিল, সেই জায়গায় আমাদের নির্দিষ্ট সময় থাকার পরেও কেন আমাদেরটা জমা নিল না, সেই প্রশ্নের উত্তর এই দেশবাসীর কাছে জানতে চাই। পরিশেষে আমি জামালপুর জেলা প্রশাসকের কাছেও জানতে চাই, আমরা যদি লক্ষ্য করি এই স্বৈরতান্ত্রিক যে সিস্টেম বাস্তবায়নের জন্য যে অপশক্তির যে প্রশাসন, যে অপশক্তির যে এজেন্ডাগুলা বাস্তবায়ন করার জন্য এই বাংলাদেশে যে আমলাতান্ত্রিক জটিলতা, সেই জটিলতার কারণে 1971 সালে এই বাংলাদেশটাকে নতুন ভাবে সাজানোর একটা সময় ছিল, সুযোগ এসেছিল, সেই সুযোগ আমরা ব্যর্থ হয়েছি, পালন করতে পারি নাই। পরবর্তী সময় 1990 সনে এরশাদ পতন আন্দোলনের পর এই বাংলাদেশটাকে নতুন ভাবে সাজানোর একটা সুযোগ, আর একটা সুযোগ এসেছিল, সেটাও আমরা পারি নাই। 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরবর্তী সময় হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আমার মা বোন এবং আমার ভাইয়েরা, যাদের এখনো পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশের নির্বাচন হওয়ার কথা ছিল, যে এবারে নির্বাচনটা ক্ষমতা বদলের নির্বাচন নয়, এটা বাংলাদেশ পরিবর্তনের একটা নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কায়েম তিনি ঘোষণা দিয়েছিলেন এবারের নির্বাচনটা বাংলাদেশ পরিবর্তনের নির্বাচন করতে হবে। এবারের সেই জায়গা থেকে যিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় কাজ করে যাচ্ছেন এবং এই বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা এবং সুবিধা বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, যোগেন মন্ডল সহ যারা মজলুমের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করেছেন, তাদের শিক্ষা জীবন থেকে শুরু করে তাদের জীবনে ন্যূনতম সুবিধা ভোগ করা নাই, এই বাঙালি মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছেন। আমরা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং তাদের আদর্শ ধারণ করে এই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়কালে আমাদের যে হাসনাত কায়েম ভাই যে বাংলাদেশ পরিবর্তনের যে একটা নির্বাচন ঘোষণা দিয়েছিল, সেই জায়গায় তাকে মারাত্মকভাবে প্রত্যাখ্যান করেছেন, বর্জন করেছেন। কিভাবে? বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন 2024 সালে নিবন্ধনের জন্য আবেদন করে, নিবন্ধনের জন্য আবেদন করার পর পরবর্তী সময় সকল এভিডেন্স দিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়, সেই জায়গায় নির্বাচন কমিশন অপারগতা জানায়। পরবর্তী সময় আমরা আইনের আশ্রয় নিলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিবন্ধন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে, সেই নির্দেশকে অপেক্ষা করে এখন পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন দেওয়া হয় নাই। তার বিষয়, তার কারণ সকল রাজনৈতিক দলদের সমন্বয় ক্রমে আপনারা অবগত আছেন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রথমত 9 দলের ঐক্যজোট তৈরি করছিলেন। 9 দলের ঐক্যজোটের পরবর্তী সময় আবার 3 দলে ঐক্যে পরিণত হয়েছিলেন। এই 3 দল এনসিপি, এবি পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। এই 3 দলেও যখন বিভাজন দেখি যে আমাদের যে এজেন্ডা হলো স্বাধীনতার 53 বছর পর এই বাংলাদেশটাকে, যে ব্রিটিশরা আগে এই দেশটাকে শাসন, শোষণ এবং নির্যাতন, লুণ্ঠন করে গেছেন, সেই ব্রিটিশি উপনিবেশিক শাসন এবং সেই উপনিবেশিক আইন এই বাংলাদেশে এখনো রয়ে গেছে। সেই আইনের বিরুদ্ধে আমরা কথা বলছি যে দেশ স্বাধীনের 53 বছর পর এখন কেন এই বাংলাদেশে সেই ব্রিটিশি আইন বলবৎ থাকবে? ব্রিটিশরা শুধু শাসনই করে যান নাই, তারা শাসন, শোষণ, নির্যাতন, লুণ্ঠন করে গেছেন। সেই জায়গায় আমাদের প্রশ্ন ছিল এই বাংলাদেশটাকে নতুন ভাবে সাজানোর জন্য নতুন ভাবে কোন জায়গায় কি সংস্কার করতে হবে, সেই টোটাল থিমটা এক কথায় যদি আমি বলি, এই রাষ্ট্র সংস্কার মানে এই দেশের যে সংস্কারের জনক যিনি, তিনি হচ্ছেন অ্যাডভোকেট হাসনাত কায়েম, উনাকেও বর্জন করা হয়েছে। আমরা লক্ষ্য করে দেখতেছি যে বাংলাদেশ
যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যে একটা ইয়ে হয়েছিল, কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠান হয়েছিল, সেখানে ভিপি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি বলেছিলেন যে বর্তমান যে নির্বাচন কমিশন, এই কমিশনকে লাল কার্ড দেখিয়ে তিনি প্রত্যাখ্যান করে গেছেন। তো আমি এটাই বলতে চাই, ভিপি নূর ভাই শুধু প্রত্যাখ্যান করছেন এমন না, আমাদের পাশের থানা শেরপুর থানায় এখানে এক বৃদ্ধ বয়স্ক লোক, তিনি মনোনয়ন পত্র দাখিল করতে পারেন নাই, তিনিও নির্দিষ্ট সময়ে এই দাখিল করার জন্য কাগজপত্র টিউনু সাহেবকে দিয়েছিলেন, কিন্তু তিনি অপারগতা জানিয়েছেন। আমরা আজকের এই স্বৈরতান্ত্রিক সিস্টেমের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে যে সকল প্রার্থীদেরকে মনোনীত প্রদান করতে দেওয়া হয় নাই, তাদেরকে অনতিবিলম্বে মনোনয়ন পত্র জমা নেয়ার সিস্টেম চালু করা হোক। অন্যথায় এই বাংলাদেশে যে সকল জনগণকে নিয়ে আমরা এটার সত্যিকারী থিম আমরা জানতে চাইব। যদি এই নির্বাচন কমিশন সৎ উত্তর দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা এই জনগণকে নিয়ে নির্বাচন কমিশনমুখী সমগ্র বাংলাদেশে আমরা অনশন ধর্মঘট করব, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশে সঠিক নেতৃত্বের একটা অবস্থান তৈরি করব। সেখানে উল্লেখ থাকবে, এই বাংলাদেশে যত ক্ষমতাধর ব্যক্তি থাকুক, যত ক্ষমতাশীল আমলায় থাকুক, এই জনগণের কাছে তারা তুচ্ছ 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 বলে বিবেচিত হবে। আজকের এই সম্মেলনে আমি এটাই বলতে চাই, এই স্বাধীন দেশে এই আমলাতান্ত্রিক জটিলতায় আর জনগণ কত নির্যাতিত হবে, নিপীড়িত হবে, লুণ্ঠিত হবে। বাংলাদেশের সংবিধানে সুস্পষ্ট লেখা থাকলেও সকল ক্ষমতার উৎস হলো জনগণ, এটা সুন্দরভাবে লেখা থাকলেও আসলে সেই জনগণকে এই ধরনের যারা অকৃতজ্ঞ আমলারা, যারা আমাদের ঘাড়ে বসে আমাদের ঘাড় চেপে ধরে, যারা আমাদেরকে শোষণ করে, যারা এই ধরনের জনগণকে যারা বঞ্চিত করতে চায়, তাদের বিরুদ্ধে নতুন ভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে এটাই মেসেজ দেব, আমার যে বিষয়টা যে 5টার পরে